আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কামরুন নাহার। কামরুন নাহার, আপনার নামটা একটু পরিবর্তন করে দেন। জি ভাইয়া করতেছি। গ্রুপে কেউ একজন একটু এসএমএস করেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তা ভালো আছেন? জি স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে তো আপনি টাইম মতো আসছেন। হুম, মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। রুহুল ভালো আছো? রুহুল, জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রতন ভালো আছো? জি ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তারপরে সাবিনা ভালো আছেন? নরিন আপু? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। শিলা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নরিন আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। যাক। ফারজানা লিমন আপু কি অবস্থা? স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার, আপনার স্টুডেন্ট কেউ পাশ করলো অনেকজন? দেখুন, ছবি দিলেন দেখলাম। আমি এই প্রশ্নটারই উত্তর দিব দিব ভাবছিলাম, কারণ আপনাদের মনে অনেকেরই কিউরিয়াসিটি থাকে যে পাস করছে কি না। দেখলাম তো অনেকজনের সাথে ছবি দিলেন, তাই বললাম আর কি যে না, স্যার এটা আরো ওটা কতজন হচ্ছে বললেন সেজন্য জিজ্ঞেস হাতেগোনা করলাম যে কতজন। অল্প কয়েকজন। তো এখন আসলে আমার ব্যস্ততার কারণে আমি এখনও সব জায়গা থেকে কে কে পাস করছে এগুলো নিয়ে আমি ছবি পোস্ট করতে পারি নাই এখন পর্যন্ত। আশা করতেছি আগামীকাল গাড়িতে থাকবো, গাড়িতে থাকা অবস্থায় স্ক্রিনশটগুলো নিয়ে ইনশাল্লাহ পোস্ট করব। ইনশাল্লাহ পোস্ট করব। আর যতজন ছিল আমি আশঙ্কা করছিলাম যে 5-6জনের মতো ফেল করবে, তা ওই রকমেরই ফেল করছে। এখন পর্যন্ত 4জন না 5জনের দেখলাম ফেল করছে। আর বাকি যারা ছিল তারা সবাই পাস করছে আলহামদুলিল্লাহ। সবাই পাস করছে। এখন বাকিটা এখন আপনারা পরবর্তী ব্যাচ দেখি কতজন পাস করে। দেখেন, বার কাউন্সিলের বিষয়টা পিলি হচ্ছে অনেকেই ভালো করে, পিলিতে অনেকে ভালো নাম্বার পায়, কিন্তু লিখিততে ভালো নাম্বার উঠাইতে পারে না। লিখিততে ভালো নাম্বার উঠানোর কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো আপনাদের অ্যাপ্লাই করতে হবে এখন থেকেই। এখন থেকেই সেই টেকনিক অ্যাপ্লাই করে আপনাদের পড়তে হবে। আপ- আপনাদের রিটেনের জন্য এখন থেকে আলাদা করে পড়ার দরকার নাই। অনেক আপনার কোচিং আছে, তারা লিখিতর জন্য আলাদা পড়ায়, ভাইবার জন্য আলাদা পড়ায়, তারপর আপনার পিলির জন্য আলাদা করে পড়াবে। এত প্যারা নেওয়ার কোনো কিছু নাই। যদি আপনি একটা সিস্টেম বুঝতে পারেন, ওই সিস্টেমটা বুঝে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার একসাথে পিলি লিখিত ভাইবা উভয় হয়ে যাবে। আর ভাইবার জন্য আপনাদের কোচিং করার তো প্রশ্নই আসে না, কারণ আপনারা পিলিতে লিখিত তো যা যা পড়েছেন ওইগুলো রিভাইজ দিবেন এবং নিজেকে স্মার্টলি প্রেজেন্ট করবেন, এবং কারোর সাথে খারাপ আচরণ করবেন না। যারা এই যে বোর্ডে থাকে, বিশেষ করে বোর্ডে যারা থাকে তাদের সাথে খারাপ আচরণ করবেন না, দেখবেন যে অটোমেটিক পাস করে গেছেন। অটোমেটিক পাস করে গেছেন, কারণ ভাইভাতে বাদ দেয় না সাধারণত।
এই যে যারা এবার লিখিত দিল তাদের কিন্তু মানে একটা ভালো একটা লাক নিয়ে তারা কিন্তু পরীক্ষা দিয়েছে, কারণ আমরা 2024 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমাদের রিটেনে পাস করেছিল 3000 মতো, 3000 মতো রিটেনে পাস করিয়েছিল। আর এইবার পাস করাইছে 8000 মতো। সুতরাং বুঝতেই পারতেছেন 5000 বেশি, আর একটা ব্যাচ থেকে যখন 5000 বেশি স্টুডেন্ট পাস করে তখন কিন্তু মার্কিংয়ে অনেকটাই আসলে করা হয়েছে বলে ধারণা করা যায়, ছাড় দিয়েছে। আর প্রশ্ন যে আহামরি কঠিন হয়েছিল, প্রশ্নও কঠিন হয়নি, কিন্তু অনেকে আসলে পরীক্ষা দিয়ে বের হয়ে আসে আসলে হতাশায় ভোগে, বলে যে পরীক্ষা খারাপ হয়েছে, প্রশ্ন কঠিন হয়েছে। এখন অনেকে আবার তাদের সাথে তাল না মিলাইলে আবার কোচিং ব্যবসা চলবে না, বিভিন্ন কিছু। তো সব কিছু মিলে আসলে প্রশ্ন এবার সহজই হয়েছে। এখন আপনাদের তাহলে আপনারা কিভাবে পড়বেন? এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কতগুলো ধারা আছে, যে ধারাগুলো থেকে লিখিততে প্রশ্ন আসে, এটা খুব লিমিটেড ধারা। আর কিছু কিছু ধারা আছে যেগুলো থেকে পিলি এবং লিখিত উভয় প্রশ্ন আসে। আর আপনারা কিছু কিছু ধারা যে উদাহরণ পড়েন না, সেই উদাহরণগুলো যদি এখন থেকে ভালো করে পড়েন তাহলে আপনাদের লিখিতর এই যে পিলিতে যা পড়েছেন তার পাশাপাশি উদাহরণগুলো ভালো করে পড়লে আপনাদের পরিপূর্ণ লিখিতর প্রস্তুতি হয়ে যায়। এখন আরও কতগুলো ধারা আছে যেগুলো হচ্ছে আপনার বারবার ওইসব ধারা থেকে আপনার লিখিততে প্রশ্ন আসে, কিন্তু একটু ঘুরায় পেঁচায় ক্রিটিক্যাল। এবং একটা আইনের যদি আপনি মূল কনসেপ্ট যদি না জানেন তাহলে আপনি পিলিতে 1000 নাম্বার পাইলেও লিখিততে পাস করতে পারবেন না। সো একটা আইনের আপনার মূল কনসেপ্ট জানতে হবে, মূল কনসেপ্ট জেনে তারপরে আপনি কি করবেন, লিখিত পরীক্ষা দিতে যাইতে হবে আপনার। আপনি যদি এইটুকু না যান, এইটুকু যদি আপনি না জেনে যান, একটা আইনে যদি মূল কনসেপ্ট বেসিক যদি আপনি বিল্ড আপ করে না যান, তাহলে আপনি মুখস্থ করে কখনো পাস করতে পারবেন না। সুতরাং আপনাদের পিলি এবং লিখিত উভয়ই, আপনি কিন্তু অনেক আগে থেকেই বলেছি লিখিতের একটা বই আপনাদের পড়ার জন্য, আমি কিন্তু শুধু শুধু বলি না আপনাদের। আপনি লিখিতর একটা বই পড়লে আপনি পিলিতে মিনিমাম 4-5 নাম্বার বেশি পাবেন। লিখিতর বই না পড়ে যে কয় নাম্বার পাইতেন, লিখিতর একটা বই পড়ে আপনি পিলি পরীক্ষা দিতে গেলে আপনি 4-5 নাম্বার মিনিমাম বেশি পাবেন। সুতরাং একটা লিখিতর বই পড়তে আপনার খুব বেশি সময় থাকার প্রয়োজন না। আর আমি কিন্তু সব সময় আপনাদের বলি যে আপনারা কম পড়বেন, কম বই পড়বেন, একটা টপিক্সের উপর একটা বই পড়বেন, অধিক বই পড়ার দরকার নয়। আর আপনাদের এখন আমি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে আপনারা মডেল টেস্ট কিনে নেবেন। মডেল টেস্ট কোনটা কিনবেন? হকলার মডেল টেস্ট কিনবেন অথবা আপনার মিনি রল মডেল টেস্ট কিনবেন। এই দুইটা মডেল টেস্টের যে কোনো একটা আপনারা কিনবেন। ভাই পরীক্ষা 29 তারিখে হওয়ার সম্ভাবনা কতটুকু? এই প্রশ্নটা কে করেছে? ভাই আমি রুহুল আমিন করেছি। রুহুল আমিন। তোমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু তোমাদের ধরে নিতে হবে এবং 100% আপনারা মনে করবেন যে 29 তারিখেই পরীক্ষা হবে। 29 তারিখেই পরীক্ষা হবে যতক্ষণ পর্যন্ত না আপনারা নোটিশ পান। নোটিশ পাওয়ার আগ পর্যন্ত আপনাদের ধরে নিতে হবে যে 29 তারিখেই পরীক্ষা হবে অ্যাজ এ স্টুডেন্ট। আর বাকিটা যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা জেনে যাবেন। তবে আমার আশঙ্কা যে পরীক্ষা পিছাবে, একটু হলেও পরীক্ষা পিছাবে, না পিছাইলে অনেক কিছুই সম্ভব না। এখন বাকিটা পরীক্ষা হয়েও ভাই যাইতে পারে। এই অ্যাপিয়ারটা মনে হয় আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। হ্যাঁ, ওরা ওদের আবেদনেরও নোটিশ হয়তো পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের আমি কোন পর্যন্ত পড়িয়েছিলাম আপনারা একটু আমাকে মনে করাই দেন তো।
ভাইয়া বিধি 8 পর্যন্ত গেছিলাম আমরা। বিধি 8, আদেশ 1, তাই তো? জি। আচ্ছা, এখন আপনারা এই সিপিসি নিয়ে অনেকের টেনশন হয়, তাই না? টেনশন চলে যাবে, শুধুমাত্র যেভাবে যতটুকু বলি ওইভাবে ওইতটুকুই পড়বেন। এই যে ওয়ন গ্রুপে একটা টেক্সট করেছিল, ভাইয়া ক্লাসটি আজকে বাদ দিবেন কি না, কারণ আজকে মেট্রো রেল চলছে না, পুরো ঢাকা শহরে এত জ্যাম। আমি চাচ্চুকে মাত্র ফোন দিলাম, ফোন দিয়ে শুনলাম আপনি বাসায় পৌঁছাইছেন কি না। সে আমাকে বলে যে এখনও বাসায় পৌঁছাইতে পারি নাই, পুরো রাস্তা জ্যাম, মানে আসার কোনো ইয়ে নাই। তবে আমি টেকনিক্যালি মানে কোর্টের সামনে থেকে একটা উবার নিয়েছি, উবার নিয়ে আমি গুলিস্তানের সাইড দিয়ে এই ঢাকা মেডিকেলের পাশ দিয়ে, বুয়েটের পাশ দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে সুপ্রিম কোর্টে উঠে ওই পাশ দিয়ে যাই, আবার রমনার ওই পাশ দিয়ে, তারপরে গিয়ে আমি চলে গেছি একদম সোজা উত্তরা বরাবর সোজা সোজা যে, তারপরে মাঝখান দিয়ে আমি এই আপনার তেজগাঁওয়ের ভিতর দিয়ে, তারপরে এই বিজয় সরণির ওই দিক থেকে উঠে উল্টো রাস্তা দিয়ে তারপরে আমি মোটামুটি দ্রুত চলে আসছি, মনে হয় 1 ঘন্টার মতো লাগছিল। এখন যদি এই টেকনিক অ্যাপ্লাই না করে যদি আমি সোজাসুজি আসতাম, তাহলে আমার মনে হয় যে বাসায় আসতে আসতে এখনও হয়তো বাসায় আসতে পারতাম কিনা সন্দেহ আছে। কারণ মেট্রো রেল না থাকলে ঢাকার অবস্থা ভালো থাকে না, খুবই করুণ অবস্থা হয়ে যায়। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আদেশ 1 রুল 9 আমরা আজকে শুরু করব। এই 9 থেকে আমরা পড়া শুরু করি। দেখেন, বিধি 9 বলতেছে মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার মামলার। দেখেন, মিস জয়েন্ডার আর নন জয়েন্ডার, মিস মানে কি? মিস বলতে ভুল বোঝাচ্ছে, আর নন বলতে না। এখন আমি খুব সংক্ষেপে আপনাদের বুঝাই দিই, আপনারা 2 বার পড়বেন, মনে চলে আসবে। মিস জয়েন্ডার মানে যেখানে নাম দিবে হচ্ছে মমিন সোহেল ভাইয়ের, সেখানে দিয়ে দিয়েছে রুহুল আমিনের নাম ভুল করে। এই ভুল করে একজনের নামের জায়গায় আরেকজনের নাম দিলে সেটাকে বলা হচ্ছে মিস জয়েন্ডার। আর নন জয়েন্ডার বলতে বোঝাচ্ছে যে একটা মামলাতে কামরুল নাহারের নাম থাকবে, বাদী অথবা বিবাদীতে কামরুল নাহারের নাম থাকা উচিত বা মূল বিবাদী, কিন্তু টোটালি তার নাম কখনো উল্লেখই করে নাই, টোটালি তার নাম উল্লেখই করে নাই, সেটাকে বলা হচ্ছে নন জয়েন্ডার। দেখেন, মামলার প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষকে পক্ষভুক্ত হিসাবে অন্তর্ভুক্ত না করলে তাকে নন জয়েন্ডার বলে। মানে একটা মামলার যে হচ্ছে প্রকৃত বাদী বা বিবাদী, তাকে যদি মামলার পক্ষ করা না হয় তাকে বলা হচ্ছে নন জয়েন্ডার। আরেকটা হচ্ছে মিস জয়েন্ডার, প্রয়োজনীয় বা উপযুক্ত পক্ষ ছাড়া কোনো ব্যক্তি যার প্রয়োজন নেই তাকে পক্ষভুক্ত করলে সেটাকে পক্ষসমূহের অপসংযোগ বা মিস জয়েন্ডার বলা হয়, তাকে মিস জয়েন্ডার বলা হয়। দেখেন, আমি কিন্তু আপনাদের প্রথমে কি বললাম যে যার নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন তার নাম অন্তর্ভুক্ত না করে আরেকজনের নাম অন্তর্ভুক্ত করে দিতে, সেটা হচ্ছে মিস জয়েন্ডার। আর নন জয়েন্ডার হচ্ছে যার নাম থাকা প্রয়োজন, টোটাল তার নামই নাই, টোটালি তার নামই নাই, এটা হচ্ছে নন জয়েন্ডার। তাহলে এখান থেকে আপনারা এটুকু পড়বেন, তারপরে আমি গুরুত্বপূর্ণ একটা বিধিতে চলে যাব, সেটা হচ্ছে বিধি 10। এই বিধি 10টা হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিধি। এই বিধি থেকে এই যে গতবার 2025 সালে যে লিখিত পরীক্ষা হলো, এই সময়ও আপনার পিলি এবং লিখিততেও প্রশ্ন আসছে। সব ধারা থেকে বা সব বিধি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না, যেটা যেটা থেকে আসে সেটা আপনাদের কি করতে হবে, মনোযোগ সহকারে অধিক পরিমাণে পড়তে হবে। দেখেন, কতকগুলো ধারা আছে গুরুত্বপূর্ণ, সেইগুলো বারবার পড়বেন। ওই জায়গা থেকে একটা প্রশ্ন আসলেও একটাও যেন ভুল না যায়,
আর কিছু আছে কম গুরুত্বপূর্ণ, তার মানে এই না আপনি ওইগুলো পড়বেন না, ওইগুলোও পড়বেন, কিন্তু যতটুকু সময় গুরুত্বপূর্ণ ধারাতে দিবেন ততটুকু সময় দিবেন না। ওইখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে অবশ্যই আপনারা কি করবেন, পারবেন, এইভাবে পড়বেন। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব সুট ইন নেম অফ রং প্লেন্টিভ। ভুল বাদীর নামে মোকদ্দমা যে কোনো সময় বা বিবেচনামূলক ক্ষমতা দ্বারা, দেখেন বিধি 10-1, বিধি 10 উপবিধি 1, বাদী সংযুক্ত বা স্থলাভিষিক করার আদেশ। দেখেন বাদী সংযুক্তর ইংরেজি হচ্ছে অ্যাডিশন, আর স্থলাভিষিকের ইংরেজি হচ্ছে সাবস্টিটিউশন। ইংরেজিটা মনে রাখতে হবে, এই 10 ধারার ইংরেজিটা মনে রাখতে হবে। দেখেন ভুল বাদীর নামে কোনো সময় সন্দেহ আছে তাহলে সংযুক্ত বা স্থলাভিষিক করার আদেশ দিতে পারবেন। এটা যে কোনো সময় আদেশ দিতে পারবেন এবং এটা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তাহলে এই আপনার 10-1 শুধুমাত্র বাদীর ক্ষেত্রে ভুল বাদীর নামে যে কোনো সময় বা সন্দেহ আছে তাহলে সেক্ষেত্রে এই বাদীর নাম সংযুক্ত করতে পারবে এবং স্থলাভিষিক করতে পারবে। সংযুক্ত বলতে কি বোঝাচ্ছে, যুক্ত করা, আর স্থলাভিষিক বলতে কি বোঝাচ্ছে, যে নাম আছে হচ্ছে শিলার, শিলার পরিবর্তে দিয়ে দিলাম ফারজানা লিমন। ঠিক আছে, একজনের পরিবর্তে আরেকজন, এই আরেকজনের পরিবর্তে আরেকজনকে বলা হচ্ছে সাবস্টিটিউশন বা স্থলাভিষিক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইবার আমরা চলে যাব 10-2 উপবিধি 2। এখানে বলতেছে বাদী এবং বিবাদী অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, স্ট্রাইকিং আউট। স্ট্রাইকিং আউট এই দেওয়ানি কার্যবিধির দ্বারাই কর্তনের ইংরেজি হচ্ছে স্ট্রাইকিং আউট। এটা একটু মনে রাখবেন এই শব্দটা। দেখেন মামলার যে কোনো পর্যায়ে, এই যে আমি আপনার গতদিন কিন্তু বলেছিলাম যেখানে যেখানে মামলার যে কোনো পর্যায়, অ্যাট এনি স্টেজ, আপনার অ্যাট আর্লিয়ার স্টেট মানে প্রথম সম্ভাব্য সুযোগ, চার্জ গঠনের আগে, রায় ঘোষণার আগে, ডিগ্রি প্রদানের আগে, এই শব্দগুলো যে যেই জায়গা আছে সেই জায়গা আপনারা কি করবেন, মার্ক করে করে পড়বেন। কখনোই যেন এই শব্দগুলো আপনারা ভুল না করেন, এইভাবে মুখস্থ করবেন। তাহলে এই যে বাদী এবং বিবাদী অপ্রয়োজনীয় পক্ষ যারা, তাদেরকে কর্তন করা যায় মামলার কোন পর্যায়ে বলেন তো? মামলার কোন পর্যায়ে কর্তন করা যায়? পর্যায়ে শুনতে পায় না, একটু স্পষ্ট করে জোরে বলবেন, ঠিক আছে? যে কোনো পর্যায়ে। যে কোনো পর্যায়ে উইথ কনফিডেন্স। দেখেন একজন অ্যাডভোকেটের মূল ভাষ্য হচ্ছে তার কনফিডেন্সের উপর নির্ভর করে, আর একজন অ্যাডভোকেটের মূল যে কার্যক্রম সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের উপর নির্ভর করে, আর এই প্রেজেন্টেশনটা আসে হচ্ছে কনফিডেন্সের উপর। যখন আপনি ওয়েল প্রেজেন্টেশন দিতে পারবেন তখন আপনি ভালো অ্যাডভোকেট হইতে পারবেন। আপনি জানেন কিন্তু আপনার প্রেজেন্টেশন নাই, আপনি ভালো অ্যাডভোকেট হইতে পারবেন না। আপনাকে একাধারে জানতে হবে এবং প্রেজেন্টেশন করতে হবে। আর প্রেজেন্টেশন যদি ভালো করতে হয় আপনার কনফিডেন্স লাগবে, ঠিক আছে? আপনারা যখন কথা বলবেন প্রত্যেকটা কথা হবে ক্লিয়ার এবং লাউড, প্রত্যেকটা কথা হবে লাউড এবং ক্লিয়ার, যেন অপর পক্ষ বা অপোজিট পক্ষ আপনার কথা ক্লিয়ারলি শুনতে পায় এবং বুঝতে পারে। সেটা বিচারক হোক বা আদার্স পার্সন হোক, সেটা আপনাকে অধিক মূল্যায়িত করবে। তাহলে বিধি 10-2 এখানে বলতেছে বাদী বা বিবাদী অপ্রয়োজনীয় পক্ষ কর্তন, স্ট্রাইকিং আউট। মামলার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন করতে পারবে কোন পক্ষ? যে কোনো পক্ষ। এখানে দেখেন এই যে 10-1 কিন্তু বলছে শুধুমাত্র বাদীর কথা, শুধুমাত্র বাদীর কথা বলেছে, আর 10-2 বলছে বাদী এবং বিবাদী উভয়ের কথাই বলা হয়েছে। অসংযুক্তভাবে, ইমপ্রপারলি, অসংযতভাবে পক্ষভুক্ত বাদী বা বিবাদীকে বাদ দিতে বা যে কোনো ব্যক্তিকে সংযুক্ত করার প্রয়োজন পড়লে তাকে যুক্ত করতে আদেশ দিতে পারবেন। এটা হলো যে অপ্রয়োজনীয় পক্ষ কর্তন বা স্ট্রাইকিং আউট করা।
তাহলে স্ট্রাইকিং আউটের কথা বলা আছে 10-এর 2, 10-এর 2-এ। দেখেন 10-এর 3-এ চলে যান। এমন কোনো ব্যক্তিকে বাদী পক্ষভুক্ত করা যাবে না যাকে নেক্সট ফ্রেন্ড করা যায় না, যাকে নেক্সট ফ্রেন্ড করা যায় না। এখন নেক্সট ফ্রেন্ড কাকে বলে, নেক্সট ফ্রেন্ড কাকে বলে, এইটা হচ্ছে আমরা আদেশ 33-এ পড়ব। 33 যখন পড়ব তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন 4-এ চলে যান। 4-এ বলছে বিবাদী সংযুক্ত হলে 32 ভাই, আদেশ আরজি 32। সংশোধন করতে হবে। হ্যাঁ, রুহুল না কে কি যেন বলছিলে? সুমন? ভাই বলছে আদেশ 32। আদেশ 32। জি ভাই। একটু চেক করো তো। হ্যাঁ, আদেশ 32-এ বলা আছে। 33-এ বলা আছে নিঃস্ব ব্যক্তির পক্ষে মামলা। পাপারশো ভাই, পাপারশো। 35-এ বলা আছে আপনার ইয়েটা। ঠিক আছে, তাহলে 32 আর নিয়ে আছে নেক্সট ফ্রেন্ডের বিষয়টা আমরা 32 আদেশে পড়ব। এখন এই 4-এ বলতেছে বিবাদী সংযুক্ত হলে আরজি সংশোধন করতে হবে। বিবাদী যদি সংযুক্ত করা হয় তাহলে আরজি সংশোধন করতে হয়, এটা বলতেছে 4-এ। তারপরে 5-এ চলে যান। 5-এ বলতেছে যাকে বিবাদী হিসেবে যুক্ত করা হয়েছে তার বিরুদ্ধে যখন প্রাপ্তির তারিখ হতে আইনগত কার্য আরম্ভ হয়েছে বলে গণ্য হইবে। এই যে যখন থেকে আপনার সে ধরেন একটা মামলা দায়ের করা হয়েছে, তার 6 মাস পরে যে নতুন করে একজন বিবাদীকে যুক্ত করা হয়েছে, এখন তার ক্ষেত্রে মামলার মূল কার্যক্রম শুরু হয়েছে আপনার সে যখন যুক্ত হয়েছে তখন থেকে, এটা ধরে নিতে হবে। এটা বলা হচ্ছে বিধি 5-এ, বিধি 10-এর 5-এ, উপবিধি 5-এ। এখন আপনাদের এখান থেকে শুধুমাত্র 1 এবং 2 এই দুইটা উপবিধি আপনারা খুব অধিক গুরুত্ব সহকারে পড়বেন, খুবই গুরুত্ব সহকারে পড়বেন। আর উপবিধি 4 আর 5 এই দুইটা হচ্ছে আপনারা একবার দুইবার করে রিডিং পড়বেন। তাহলে আপনারা এই যে উপবিধি 1 আর 2 এই দুইটা হচ্ছে আপনারা কোট করে পড়বেন, মানে A to Z মুখস্থ করে পড়বেন। ঠিক আছে, একটা ওয়ার্ডও যেন বাদ না যায় বা ভুল না যায়। ঠিক আছে, তারপরে আমি চলে যাব বিধি 13-তে। 13-তে বলতেছে ভুল উপায়ে কাউকে মামলার পক্ষে সামিল বা কর্তন করা হলে সেক্ষেত্রে আপত্তি। দেখেন, প্রথম সম্ভাব্য সুযোগে আপত্তি উপস্থাপন করতে হবে। এই যে আমি একটু আগে যে কথাটা বলেছিলাম এখানে কিন্তু পেয়ে গেলেন। তাহলে ভুল কাউকে যদি মামলার পক্ষে সামিল করা হয় তাহলে আপত্তি করতে হবে কখন? আপনি কখন আপত্তি করতে পারবেন? আপনি আপত্তি করতে পারবেন প্রথম সম্ভাব্য সুযোগে, অ্যাট আর্লিয়ার স্টেজ। ঠিক আছে, প্রথম সম্ভাব্য সুযোগে আপনি কি করতে পারবেন? আপত্তি উপস্থাপন করতে পারবেন। যথাসময়ে আপত্তি না করলে আপত্তি বা অধিকার পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হইবে। তাহলে এই যে আপনার যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভুল বাদীর নামে বা একজন ব্যক্তিকে ভুল বাদী হিসেবে পক্ষভুক্ত করা হয় এবং পরবর্তীতে সেই ব্যক্তিকে আপনার বা সেই ব্যক্তি কখন আপত্তি উপস্থাপন করতে পারবে বা কখন আপত্তি উপস্থাপন করবে, এইটা হচ্ছে আপনার এই প্রশ্নটা আসতে পারে কত? প্রথম সম্ভাব্য সুযোগ দিয়ে, ডিগ্রি প্রদানের আগে, রায় প্রদানের আগে, চার্জ গঠনের আগে। এই 4টা অপশন কিন্তু এখানে দিয়ে দিতে পারবে। তাহলে উত্তর হবে কোনটা? প্রথম সম্ভাব্য সুযোগে। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে কত বিধিতে বলা আছে? এটা বিধি বলা আছে বিধি 13-তে। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই আমরা আদেশ 1 থেকে পড়লাম এই বিধিগুলো। এই আদেশ 1টা হচ্ছে গুরুত্বপূর্ণ, এইখান থেকে আপনাদের কিন্তু পিলিতে মিনিমাম একটা প্রশ্ন আসবে। ঠিক আছে,
আর এই যে আমি ধারা 24 পর্যন্ত পড়াইছি, এই 24 পর্যন্তর মধ্যে মিনিমাম 2টা মতো প্রশ্ন আপনারা কমন পাবেন। অলরেডি কিন্তু 3-4টা মতো প্রশ্ন কমন পাওয়ার মতো আমরা পড়ে ফেলাইছি। এইবার আমরা চলে যাব মামলা গঠন ফ্রেম অফ স্যুট আদেশ 2। ফ্রেম অফ স্যুট আদেশ 2। ফ্রেম অফ স্যুট আদেশ 2 এখানে বলতেছে মামলার গঠন এমনভাবে করতে হবে যেন বিরোধমুক্ত বিষয় সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং একই বিষয় নিয়ে পরে আর মামলা না হয়। একই বিষয় নিয়ে পরে আর মামলা যেন না হয়, মানে যে ব্যক্তি মামলা করবে সেই ব্যক্তি এরকমভাবে তার যে অধিকারটা আছে সেগুলো কি করবে, চূড়ান্তভাবে আপনার উল্লেখ করবে। এবং দেখা গেল যে আমি আজকে একটা দাবি করলাম, ওই একই ম্যাটার নিয়ে একই পক্ষের মধ্যে আমি 2 দিন পরে এটা নিষ্পত্তি করলে আমি আরেকটা দাবি উপস্থাপন করলাম, ঠিক আছে, আমি আরেকটা দাবি উপস্থাপন করলাম, এই দাবিটা কি করা যাবে না, উপস্থাপন করা যাবে না। তারপরে 2-এ চলে যান। সমগ্র দাবি অন্তর্ভুক্ত করতে হবে আদালতের এখতিয়ারভুক্ত করার জন্য বাদী দাবি আংশিকভাবে বর্জন করতে পারে। ধরেন একটা আদালতের এখতিয়ার আছে কত, 5 লক্ষ টাকা এখতিয়ার আছে, 5 লক্ষ টাকা সমমূল্যের মামলার বিচার করতে পারবেন ধরেন সহকারী জজ আদালত। এখন তার যে ওই 5 লক্ষ টাকা সমমূল্যের চাইতে দেখা যাচ্ছে যে 6 লক্ষ টাকা পর্যন্ত আসলে তার মামলার তয়দাত হয়ে যাচ্ছে। তয়দাত যখন 6 লক্ষ টাকা হয়ে যাচ্ছে তখন এই বাদী আপনার 1 লক্ষ টাকার আপনার কি করতে পারবে, 1 লক্ষ টাকার অধিকার ছাড়িয়ে দিয়ে আপনার 5 লক্ষ টাকা দিয়ে মানে 5 লক্ষ টাকার তয়দাত দেখায় আপনার ওই কোর্টে মামলা দায়ের করতে পারবে, মানে আপনার দাবি বর্জন করতে পারবে, ঠিক আছে। আদালতের এখতিয়ারভুক্ত করার জন্য কি করতে পারবে, দাবি ত্যাগ করতে পারবে। এটা হচ্ছে 2-এর 1-এ। এখন 2-এর 1-এ বলতেছে, 2-এর 2-এ বলতেছে রিলিঙ্গুইশমেন্ট অফ পার্ট অফ ক্লেম, দাবি বর্জন করলে পরে আর মামলা করতে পারবে না। এই যে রুল 2-এর উপবিধি 2, বিধি 2-এর উপবিধি 2, এইটা একটু আপনারা ইংরেজি টাইটেলসও একটু ভালো করে পড়বেন, এটা একটু দাগায় রাখেন ভালো করে। তারই রিলিঙ্গুইশমেন্ট অফ পার্ট অফ ক্লেম, ঠিক আছে, এটা আপনারা কি করবেন, ইংরেজি টাইটেলসও আপনারা একটু ভালো করে পড়বেন। দেখেন এখানে শুধুমাত্র একটা শব্দ পড়বেন যে দাবি বর্জন করলে পরে আর মামলা দায়ের করতে পারবেন। আমি একটা দাবি ছেড়ে দিছি, আমি একটা দাবি ছেড়ে দিয়ে পরে আমি ওই দাবি না আবার মামলা করতে গেলাম, এইটা করা যাবে না, এটা করা যাবে না। তারপরে এটা আপনার একদমই সিম্পল, শুধুমাত্র এক কথায় ভালো করে পড়বেন। তারপরে অনেকগুলো প্রতিকারের মধ্যে একটির জন্য মামলা দায়ের করতে আদালতের অনুমতি ছাড়া এমন প্রতিকার বর্জন করলে পরে আর মামলা দায়ের করতে পারবে না। এটা আপনার একই সেম কথা। এইবার আমি চলে যাব যে জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশান বিধি 3, বিধি 3 এটাতে আপনার একটু স্টার দিয়ে রাখেন যে মোকদ্দমার কারণ একত্রিতকরণ। জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশান, কজ অফ অ্যাকশান কাকে বলে বলুন তো কেউ একজন, কে বলবেন কজ অফ অ্যাকশান কাকে বলে? বিচার্য বিষয় ভাই, মামলার মোকদ্দমার বিচার্য কারণ বিষয়, একত্রীকরণ। যে কোন কারণে মামলা তৈরি হয়েছে, আমি প্রশ্ন করেছি মামলার যে কারণ। কজ অফ অ্যাকশন কাকে বলে, আপনারা আগে বুঝবেন, ঠিক আছে? মোকদ্দমার হ্যাঁ, মোকদ্দমার কারণ একত্রীকরণ। আবার কয় ভাই মোকদ্দমার শুধু কারণে মোকদ্দমার কারণই হচ্ছে কি কত আমি অ্যাকশন, বললাম যে কোন কজ কারণ, অফ অ্যাকশন কাকে ভাই কোন বলে? কারণে, মানে মামলার কারণ। এই মামলার মূল কারণ, মামলার মূল কারণ। হ্যাঁ, মামলার কারণ এবং মামলা উদ্ভব হওয়ার কারণ, কোন কারণে আপনি মামলাটা দায়ের করবেন এবং কোন সময় আপনার কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়েছে। এখন আপনার দিকে একজন মানে কিল দিয়ে আপনার এরকম এরকম করতেছে, আপনি মামলা করলেন, ইটস নট এ কজ অফ অ্যাকশন অফ সুট। Cause of action created when action or offense committed. When offense committed, offense যদি committed না হয় তাহলে cause of action create হয় না, সেটা ছোট হোক আর বড় হোক, কিন্তু cause of action create হইতে হবে। আমি একটা ওই মুষ্টি নিয়ে এরম এরম ঘুষি দিতে গেলাম আর cause of action create হয়ে গেল না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার 3 উপবিধিতে, বিধি 3-এ চলে যাবেন, এটা একটু ভালো করে পড়বেন। বাদী একটি মামলা আর অনেকগুলো কারণ একত্রিত করতে পারে, একত্রিত করলে একত্রিত মামলার
মূল্যের উপর এখতিয়ার নির্ভর করবে। এটা আপনারা এটা তো আপনার ইসে চলে গেল, আগে যেটা ছিল ওইটাতে। এখন আমরা 3 শুধুমাত্র এই কজ অফ অ্যাকশন বলা আছে বিধি 3-এ, এটা আপনারা পড়বেন। এখন 4-এ চলে যান। স্থাবর সম্পত্তি উদ্ধারকল্পে কতিপয় মাত্রার দাবি একত্রিত করতে হবে। দেখেন, নিম্নের ক্ষেত্রে আদালত অনুমতি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আপনার কি করতে হবে, আদালতের অনুমতি নিয়ে কি করতে হবে, আপনার একত্রিত করতে হবে। অন্তর্বর্তীকালীন মুনাফা বা বকেয়ার দাবি, চুক্তি হেতু ক্ষতিপূরণের দাবি এবং মামলার কারণের উপর নির্ভরশীল প্রতিকার সংক্রান্ত দাবি, এই দাবিগুলো আপনার একত্রিত করতে পারবে আদালতের অনুমতি ছাড়া। আর বাকি অন্যান্য যে দাবিগুলো আছে ওইগুলো আপনার আদালতের অনুমতি নিয়ে একত্রিত করতে হবে। এখন এই 4 উপবিধি পড়ার দরকার নেই, এগুলো আপনার ইম্পর্টেন্ট না, তারপরে একবার পড়বেন। এবার আমি চলে যাব এই স্যামুলটানাস ট্রায়াল। এখানে বিধি 6-এ বলতেছে পাওয়ার অফ কোর্ট টু অর্ডার সেপারেট ট্রায়াল, মানে একটা মামলা আপনার পৃথকভাবে বিচার করার যে ক্ষমতা বা পৃথকভাবে আপনার বিচার করার আদেশ দেওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে আপনার স্যামুলটানাস ট্রায়াল। আমরা কিন্তু এই যে আদেশ 1-এ পড়ে আসছিলাম, আদেশ 1-এর খুব সম্ভবত আপনার বিধি 2-এ পড়ে আসছিলাম, আদেশ 1-এর বিধি 2-এ, তাই না? দেখেন, স্যামুলটানাস ট্রায়াল আপনার পাওয়ার অফ কোর্ট টু অর্ডার সেপারেট ট্রায়াল, এটা হচ্ছে আদেশ 1-এর বিধি 2 এবং আদেশ 2 বিধি 6, এই দুইটা বিধিতে আপনার কি বলা আছে, এই সেপারেট ট্রায়ালের কথা বলা আছে। তাহলে আপনারা কাইন্ডলি আপনাদের যার যার কাছে বই আছে, খাতা আছে, আপনারা একটু কি করবেন, আপনারা একটু লিখে রাখেন যে এই যে পৃথক বিচারের ক্ষমতা, এটা আপনার বিচারকের কোন কোন বিধিতে দেওয়া আছে বা বলা আছে। এটা থেকে আপনার লিখিত এবং পিলিত উভয় প্রশ্ন আসার মতো। তাহলে আদেশ কত, আদেশ 1-এর বিধি 2 আর আদেশ 2-এর বিধি 6, এই দুইটা বিধিতে আপনার কি বলা আছে, স্যামুলটানাস ট্রায়ালের কথা বলা আছে। ঠিক আছে? হ্যাঁ, দেখেন, একত্রিত কারণসমূহ একত্রে বিচার করা বা সুবিধাজনক বা নিষ্পত্তি করা অসম্ভব। এক্ষেত্রে পৃথক পৃথক বিচার অনুষ্ঠানের আদেশ এবং উপযুক্ত ওপর যে কোনো আদেশ দিতে পারবেন। কে দিতে পারবেন? বিচারক দিতে পারবেন। সুতরাং এইটা আপনারা একটু, এই দুইটা বিধিটা আপনারা একটু খাতায় লিখে রাখেন, খাতায় লিখে নিয়ে সেপারেট করে পড়বেন। তারপরে চলে যাব ভ্রান্ত একত্রীকরণের বিরুদ্ধে আপত্তি, অবজেকশন অ্যাজ টু মিস জয়েন্ডার। এই যে আপনার এটা হচ্ছে বিধি 7-এ, আপত্তি না করলে ভাবতে হবে বর্জন করেছে, মানে অবজেকশন যদি আপনার থাকে, তাহলে আপনি যদি অবজেকশন না করেন তাহলে সেটা কী হবে, আপনার বর্জন করেছে বলে গণ্য হইবে। এখন আপনার অধিকার সম্পর্কে যদি আপনি সচেতন না থাকেন, সচেতন যদি না থাকেন, তাহলে সেই অধিকার আপনি বর্জন করেছেন বলে ধরে নেওয়া হবে। ঠিক আছে? তারপরে চলে যাব আমি এই আপনার আদেশ 3-এ। আদেশ 3-এ আপনার কিন্তু এই যে আদেশ 2, এখান থেকে কিন্তু খুব বেশি পড়া লাগবে না। ঠিক আছে? আদেশ 2 থেকে খুব বেশি পড়া লাগবে না। বিধি 1টা ভালো করে পড়বেন, তারপরে বিধি 2-এর 1 আর উপবিধি 2টা ভালো করে পড়বেন, তারপরে 6টা একবার একটু দেখবেন, 7টা একবার দেখবেন। তাহলে 3, 6, 7 আর হচ্ছে 1 আর 2, এইগুলো একটু জাস্ট একবার দুইবার করে ভালো করে রিডিং পড়বেন। এই আপনার উপবিধি এই আদেশ 2টা অনেক গুরুত্বপূর্ণ না, বা অনেক বেশি পড়ার প্রয়োজন নাই। তাহলে আপনার আদেশ 1টা হচ্ছে বেশি অধিক গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখবেন। আর আদেশ 2 এটা হচ্ছে আপনার একবার রিডিং পড়বেন বা 2-3বার মতো রিডিং পড়বেন। ঠিক আছে? তারপর আদেশ 3, আদেশ 3-এর ক্ষেত্রে আপনার আমার একই আদেশ, মানে একই নির্দেশনা, এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ না, মানে কোনোই জাস্ট একবার 2বার রিডিং মতো রিডিং পড়বেন। আমি শুধু যে যে আদেশগুলো বলবো, এখানে বলতে স্বীকৃতি প্রতিনিধি বা আইনজীবী, বিধি 1-এ চলে যাবেন। আদালতে কোনো ব্যক্তির হাজিরা দেওয়া বা আদালতে দাখিল করা বা কার্য দাখিল করতে পারবেন কোনো পক্ষ ব্যক্তিগতভাবে তার স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে, তার প্লেডার বা উকিলের মাধ্যমে।
প্লেডার বা উকিলের মাধ্যমে। এই যে আপনার বিধি একের যে 3টা কথা বলা হয়েছে, এই 3টা আপনারা একটু দাগে রাখবেন, এটা একটু ভালো করে পড়বেন। তারপরে চলে যাব 2-এ। 2 বিধিতে বলতেছে আপনার রিকগনাইজড এজেন্ট। রিকগনাইজড এজেন্ট এখানে বলছে আমোক্তারনামার মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত। আমরা জানি যে একটা মামলা পরিচালনার জন্য আমি যদি ক্ষমতা কাউকে দিতে যাই তাহলে আমাদের কি করতে হয়, আমোক্তারনামা তৈরি করতে হয়। যেমন ধরেন আমার একটা মামলা, আমি ব্যস্ত আছি, আমি পরিচালনা করতে পারতেছি না, আমি আমার ক্ষমতা আমি মিরাজকে দিয়ে দিলাম, আমি তাহলে কীভাবে ক্ষমতা দিব, আমোক্তারনামার মাধ্যমে ক্ষমতা অর্পণ করতে হবে। তারপরে দেখুন, উক্ত ব্যক্তির পক্ষে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এমন কোনো ব্যক্তি, সে কি আপনার আমোক্তারনামার মাধ্যমে ক্ষমতা দিতে পারবেন এবং কি করতে পারবেন, একজন ব্যক্তি ধরেন আমার বাসার কেয়ারটেকার বা সে হলো আমার জমি জাতি বা আদার্স অন্যান্য যত বিজনেস আছে সব সাইডগুলো সে দেখে, তাহলে সে হচ্ছে আমার প্রতিনিধি হইতে পারবে। তাহলে 1, 2, আরেকটা হচ্ছে আপনার 4, বিধি 4, 1, 2 আর 4, এই 3টা পড়বেন এখান থেকে। দেখেন অ্যাপয়েন্টমেন্ট অফ প্লেডার, এখানে প্লেডার বলতে কিন্তু অ্যাডভোকেট বোঝাচ্ছে, প্লেডার বলতে অ্যাডভোকেট বোঝাচ্ছে। মামলার পক্ষগণ কর্তৃক লিখিত বা স্বাক্ষরিত হতে হবে নিয়োগ অথবা আমোক্তারনামা থাকতে হবে। নিয়োগ বাতিল না করলে মক্কেল এবং উকিলের মৃত্যুর না হলে মামলার কার্যক্রম শেষ না হলে এটা বহাল থাকবে। তাহলে এখান থেকে আপনারা কি পড়বেন, শুধুমাত্র ইংরেজি টাইটেলটা পড়বেন, আর ভিতরে কিচ্ছু পড়ার দরকার নাই। অ্যাপয়েন্টমেন্ট অফ প্লেডার কত বিধিতে বলা আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লেডার কত বিধিতে বলা আছে, দ্যাটস ইট। এর বাইরে আর এখান থেকে কিচ্ছু পড়বেন না। আমি যতটুকু বলবো ঠিক ততটুকুই পড়বেন, এবং এতটুকু পড়ে আপনি মিনিমাম 16 থেকে 17টা বা 18টা প্রশ্ন কমন পাবেন, মাস্ট পাবেন। সুতরাং আমি ঠিক যতটুকু বলবো আমার ক্লাস খুব মনোযোগ সহকারে পড়ে ওইটুকু দাগায় দাগায় ওইটুকু আপনারা খুব সুন্দর করে পড়বেন। এই যে আপনার বিধি আদেশ 1, আদেশ 1 থেকে কিন্তু লিখিততে প্রশ্ন হওয়ার মতো একটা আদেশ, ঠিক আছে। তারপরে আমি চলে যাব মোকদ্দমা দায়ের। ইনস্টিটিউশন অফ স্যুট আমরা কিন্তু কত আদেশে পড়েছিলাম বলেন তো, ফ্রেম অফ স্যুট কত ধারাতে কত আদেশে পড়েছিলাম বলেন, একটু আগে পড়ে আসলাম। আমাদের সেশনটা এখনই শেষ হবে, ঠিক আছে, আমাদের সেশনটা এখনই শেষ হবে। আপনারা সবাই, আমি লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা দ্রুত আবার চলে আসবেন, খুব দ্রুত আবার চলে আসবেন, ঠিক আছে, একটুও লেট করবেন না। অর্ডার 2 এর অ্যাড করেছিলাম আমরা, ফ্রেম অফ। হ্যাঁ, লিঙ্কটা আমি আবার দিচ্ছি, আপনারা খুব দ্রুত চলে আসবেন, ঠিক আছে।